কাছ থেকে উত্তর নেব। তন্ময়দা, মুখ্যমন্ত্রী বলছেন যে সেদিনকেই পরের দিন বলেছেন যে আমি কোনো অন্যায় করিনি, আমি আমার দলের গুরুত্বপূর্ণ নথি বাঁচানোর জন্য গেছি, নথি চুরি করছে বিজেপির নির্দেশে ইডি আমাদের দলের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল নথি চুরি করতেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনলেন, বলেছে, আপনি নিশ্চয়ই শুনলেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইডি, অনেকে বলছে কেন ইডি বাধা দিল না, কেন ইডি আটকালো না, সিআরপিএফ ছিল। তা সত্ত্বেও বলছি যে গোটা বিষয়টা এতটাই স্পর্শকাতর এবং যেখানে একজন প্রশাসনিক প্রধান তার সঙ্গে এতগুলো আইপিএস অফিসার নিয়ে চলে গেছেন, সেখানে হয়তো গোটা 4-5 ইডি অফিসার ছিলেন, তারা তো নিশ্চয়ই লড়াই করতে যাবেন না। কিন্তু এর পরেও তিনি বলছেন যে আমি যা করেছি ঠিক করেছি, কোনো অন্যায় করেনি। তৃণমূলের নেত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা প্রথমবার কিন্তু করছেন না। এটা হচ্ছে একটা তৃণমূলের স্ট্র্যাটেজি হয়ে গেছে যে চুরি দুর্নীতি করব, করার পরে যদি কোর্টে আসে সেটা কেসটা, তাহলে তথ্য প্রমাণটা লোপাট করব, যাতে কোর্টে ইডি বা সিবিআই প্রমাণ করতে না পারে, যাতে শাস্তি না হয়। আপনি দেখুন যে 2019 সালে যখন রাজীব কুমারের বাড়িতে উনি চলে গিয়েছিলেন, সিবিআই যখন রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন, তখন হচ্ছে সেই লাল ডায়েরি, সেই মেমোরি স্টিক আর কখনো সামনে আসেনি এবং তিনি ওই মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন। তো এটা প্রথমবার নয়। আপনারা জানেন 2021 সালে যখন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি সিবিআই এর বাইরে গিয়ে বলেছিলেন আমাকেও গ্রেপ্তার করতে হবে। তো তিনি যে এই কেন্দ্রীয় এজেন্সির কাজে যে এই ইন্টারফিয়ারেন্স, আপনাদের এজেন্সি তো কিছু করেনি, আমাদের দেশে এজেন্সি তো কিছু করেনি, ব্যবস্থা তো নেয়নি। এবারে নয় ইডি বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টে পিটিশনটা করতে, যেহেতু দেখছি যে এখানে স্থানীয় কলকাতা হাইকোর্টেও মামলা করা যাচ্ছে না। দেখুন এবারে যেটা হয়েছে, আপনারা তো সবাই জানেন যে তিনি গেলেন এবং বলা হলো যে তার সাথে চিফ সেক্রেটারি রয়েছে, ডিজিপি রয়েছে, সিপি রয়েছে। এবার পরে তিনি সাফাই দিয়ে বললেন যে না, আমি হচ্ছে তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গিয়েছি, আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি। যখন হচ্ছে সমস্ত দেশে তার উপর, তার এই কাজের উপরে ছিচি করছে মানুষ যে একজন মুখ্যমন্ত্রী গিয়ে এই কাজ করতে পারেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তিনি যদি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে ওখানে যান ফাইল চুরি করতে, ফাইল ছিনতাই করতে, তার সাথে যদি চিফ সেক্রেটারি থাকে, তিনি কি তৃণমূলের কর্মী? তিনি তৃণমূলের কোন পদে আছেন যে তার সাথে তিনি গিয়েছেন? তো এই প্রশ্নের আপনি উত্তর পাবেন না, কারণ তিনি পুরো দলবল নিয়ে গিয়েছেন। আর আজকে আপনি যেটা বলছেন যে ইডির কি অপশন ছিল, ইডিআই তাদের সাথে বাধা দেওয়া, ধস্তাধস্তি করা। আপনি মারাত্মক কাণ্ড হতো, যত রকমের নোংরা কেস ইডির বিরুদ্ধে দেওয়া হতো। ইডি পিটিশনে একটা কথা বলেছে যে যারা এসেছিল আইপিএস অফিসার, তাদের সবার সঙ্গে অস্ত্র ছিল। তো আমরা সেই জন্য কোনো সংঘর্ষে যাইনি, নাহলে কিন্তু কোনো বড় ইনজুরি হতে পারতো, এক। আর দুই, আমরা যদি কলকাতায় কোনো পুলিশ স্টেশনে আমরা যদি এফআইআরও করতাম, সেটাও কোনো ব্যবস্থা নেওয়া হতো না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আর পুলিশ কমিশনের বিরুদ্ধে সেই করা এফআইআর কোনো ভ্যালু নেই। সেই কারণেই তারা যায়নি, এই ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিয়েছে। সুপ্রিয়, এটা তো উল্টোটা হচ্ছে। এবার তৃণমূল এফআইআর করেছে, সেই এফআইআর ভিত্তিতে পুলিশ নেমে গেছে। তারা হচ্ছে কোথায় ইডিকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে, তারা হচ্ছে কোথায় সিসিটিভি তুলে নিয়ে চলে এসছে। মানে পুরোটাই, আমি সুপ্রিয় তোমাকে বলছি, এরপরে সুপ্রিম কোর্ট কি বলবে আমি জানি না, কিন্তু ওই তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, ওই সিসিটিভি ফুটেজ ট্যাম্পার হয়ে গেছে। আমি তোমাকে বলে রাখছি, ওই আপনারা আশঙ্কা করছেন, আমি আশঙ্কা করছি এই জন্য যে আমি জানি এরা কি করে থাকে। কারণ এই জন্য যে তাহলে যদি তাই না করা থাকবে, তুমি কি এটা বিশ্বাস করো যে তিনি এখন ওই ফাইল হাতে পেয়ে গেছেন, যাতে হচ্ছে কয়লা কাণ্ডে তার অনেকে জেলে যাবে, তিনি ওই ফাইল হাতে তুলে দেবেন ইডিকে, ওই ফাইল পুড়িয়ে দেওয়া হবে, একটা নতুন তৈরি করে দেওয়া হবে, বলবে আমি এটা নিয়ে এসেছি, এই দেখো আমাদের বিধায়কের নাম ছিল সেখানে। এখন তো আদালতে গোটা বিষয়টা আদালতে বিচারাধীন। আমি উত্তর নেব রাজীব কাছে। আমি আরেকটা বলছি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বড় বড় কথাবার্তা বললেন যে কেন দিল্লি যাননি, এই প্যাকের অফিসে কেন হায়দ্রাবাদ যাননি, আরে কোথায় যাবেন, কোথায় তাদের ইনফরমেশন আছে সেটা ইডি ঠিক করবে, আপনি ঠিক করবেন না। যে আপনার বিরুদ্ধে তদন্ত করতে গেলে কোন অফিসে যাবে? আর দ্বিতীয়ত উনি বলছেন যে আমার মোবাইলে পেগাসাস ঢুকিয়ে দিয়েছেন। উনি বোধহয় ভুলে যাচ্ছেন যে পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সেখানে কেউ কিছু প্রমাণ করতে পারেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো এভিডেন্স নেই যে পেগাসাস কারোর মোবাইলে ঢোকানো হয়েছিল। এখন সেই এপিসোডটা নিয়ে আমরা পড়া